18 এপ্রিল 1930 ব্রিটিশ শাসনের নাগপাশে জর্জরিত গোটা ভারত। আড়াই দশক আগের বঙ্গভঙ্গের দগদগে ক্ষত আর রক্তমাখা স্মৃতি এখনো আটকে রয়েছে শতছিন্ন বাঙালির ভগ্ন হৃদয়ে। বছর আটেক আগের চৌরি চৌরার ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। আলোচনা আর প্রতিশ্রুতি আদায়ের বদলে বিপ্লবের অগ্নিশিখায় যেন আগুনে স্বাধীনতা চাইছে গোটা দেশ। এদিকে ভারতে পা রেখেছে কুখ্যাত সাইমন কমিশন। দেশ জুড়ে তোড়জোড় চলছে আইন অমান্য আন্দোলনের। আর ঠিক এই সময়েই ব্রিটিশ শাসনের নির্মমতার হাত থেকে দেশকে স্বাধীনতার স্বাদ দিতে প্রাণের ঝুঁকি নিয়ে ঝাঁপিয়ে পড়ছে বাংলার জনা শাটেক যুবক যুবতী। এই বাংলার বুকেই লেখা হচ্ছে এক রক্তরাঙা সূর্যোদয়ের গল্প। 18 এপ্রিল 1930 সাল। রাত একটু গাঢ় হতেই অন্ধকারের চাদরে ডুব দিয়েছে বাংলার আদিগন্ত চরাচর। এদিকে চট্টগ্রামের কাছাকাছি ধুম রেল স্টেশনের আশেপাশে কারা যেন কিসের অপেক্ষায় মাঝে মাঝেই চঞ্চল হয়ে পড়ছে। ঠিক কিসের জন্য ওরা ওত পেতে বসে রয়েছে তা ঠিক ঠাহর করা যাচ্ছে না। দূর থেকে এগিয়ে আসছে একটা মালগাড়ি। সামনের লাইনটা কি রকম যেন একটু বেঁকে গিয়েছে মনে হচ্ছে না? হ্যাঁ, কই কোথায় দেখি? স্যার, গাড়ি কিন্তু খুব গতিতে রয়েছে, আর এখনই যদি স্পিড কমিয়ে দিই তাহলে কিন্তু স্যার গন্ডগোল বেঁধে যাবে। স্যার কি করি এখন? আস্তে আস্তে কমাও, আস্তে আস্তে কমাও। এত দূর থেকে তো বোঝাও যাচ্ছে না কি হয়েছে। দুই চালকের উচ্চগ্রামে কথোপকথনের মাঝেই বিশাল মালগাড়িটার কলকবজা ধরে কারা যেন আচমকা টান দিল বলে মনে হলো। লোহার কলকবজায় সুসজ্জিত ব্রিটিশ ফ্যাশনের গাড়িটার নাড়ি ভুড়ি যেন বেরিয়ে আসার জোগাড়। এমন সময় প্রধান চালক আর্তনাদের সুরে বলে উঠলেন, সর্বনাশ, এ যে ফিশ প্লেট খোলা। ঘন কালো রাতের নিশ্চিদ্র নীরবতা ভেঙে হুড়মুড়িয়ে লাইনচ্যুত হয়ে পড়ে মালগাড়িটা। ধোঁয়া আর পোড়া গন্ধে ঢাকা পড়ে চারপাশ। দুই চালকের সমবেত আত্মচিৎকার ধ্বনিত হতে থাকে আকাশে বাতাসে। অন্যদিকে ওই রাতেই কারা যেন পরাক্রমশালী ব্রিটিশ শক্তির হাত থেকে চট্টগ্রামকে স্বাধীন করার অসম্ভব এক স্বপ্ন বুকে নিয়ে অন্তহীন লড়াইয়ে ঝাঁপ দিয়েছে। রাত 10টা নাগাদ চট্টগ্রাম পুলিশ লাইনের প্রহরী দেখল গেট লক্ষ্য করে এগিয়ে আসছে দুজন লোক। দেখে আপাতভাবে বাঙালি বলেই মনে হয়, দোহারা চেহারা, কিন্তু সকলের গায়ে সেনার মতো সামরিক উর্দি, কিন্তু ঠিক ব্রিটিশ সেনা নয়। অতএব এরা কারা তা বুঝতে প্রহরীর বিন্দুমাত্র দেরি হল না। হতভম্ব ভাবটা কাটিয়ে যেই না কোমরে রাখা রিভলভারটা বার করতে যাবে, অমনি ওপাশ থেকে গর্জে উঠল বন্দুকের আওয়াজ। শালা ইংরেজের দালাল! তখনও মাটিতে পড়ে ব্রিটিশ প্রহরীর দেহটা কাতরাচ্ছে। রাগ, ঘৃণা আর দেশ মিশ্রিত চোখে গোটা বিপ্লবী দলটি এখন সেদিকে তাকিয়ে। মুহূর্তে শোনা গেল আরো একটি গুলির শব্দ। গুলি চালিয়েছেন গণেশ ঘোষেরই এক সহযোদ্ধা অনন্ত সিং। মুহূর্তেই নিষ্প্রাণ হয়ে গেল মাটিতে পড়ে থাকা ব্রিটিশ প্রহরীর দেহ। সাথে সাথে চারপাশের বিভিন্ন জায়গা থেকে একত্রে ধ্বনিত হলো, এদিকে বিপ্লবীদের একটানা স্লোগান শুনে হাড় হিম হয়ে গেল পুলিশ দলের। কে কোন দিকে ছুটে পালালো সে হদিশ পাওয়া গেল না। এমন সময় দলের মূল দায়িত্বে থাকা গণেশ ঘোষকে উদ্দেশ্য করে অনন্ত সিং বলে উঠলেন, আমাদের এক্ষুনি সমস্ত টেলিগ্রাম টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া উচিত, না হলে ওরা দ্রুত শহরে খবর পাঠাবে আর আক্রমণের কথা শুনে সেনারা আসতে খুব বেশি দেরি করবে না। তা নিশ্চয়ই সকলে বুঝতে পারছো। পিছন থেকে চট্টগ্রাম বিপ্লবী দলের অন্যতম প্রধান বীর যোদ্ধা প্রীতিলতা ওয়াদ্দেদার বলে উঠলেন, একদম
ঠিক বলেছ অনন্তদা। অস্ত্রাগার লুটের আগে আমাদের সবার আগে এই কাজটাই করতে হবে। এইখানে ঢোকার পর থেকেই এটা আমাকে ভাবাচ্ছিল। সঙ্গে সঙ্গে পিছন থেকে সূর্য ব্রিগেডের আর এক সদস্য মধু দত্ত বলে উঠলেন, না, আমি বলছিলাম কি মানে আমাদের এই চূড়ান্ত সিদ্ধান্তটা নেওয়ার আগে মানে যদি একবার মাস্টারদাকে জানিয়ে নেওয়া যেত তাহলে কি ভালো হতো না? মাস্টারদাকে আমি যতদূর চিনি এই বিষয়ে উনি কখনোই আমাদের সাথে ভিন্ন মত পোষণ করতেন না। মধুদা, তোমার চিন্তা একদম সঠিক, কিন্তু আমাদের হাতেও তো আর বিশেষ সময় নেই। সঙ্গে সঙ্গে গণেশ ঘোষ কার্যত গর্জন করে উঠলেন, তাহলে কমরেড আর দেরি কিসের, কাজে লেগে পড়া যাক। নিখুঁত পরিকল্পনা অনুযায়ী কাজ হলো। 30-35 জনের দলটি ছোট ছোট ভাগে ভাগ হয়ে কাজে লেগে পড়ল। টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন করেই একত্রিত হয়ে অস্ত্রাগারের উদ্দেশ্যে ছুটল বিপ্লবীরা। অস্ত্র চাই, বিপ্লবের জন্য শক্তিশালী সব অস্ত্রই দরকার, আর তা দিয়েই ব্রিটিশ মুক্ত হবে গোটা চট্টগ্রাম। দখল করতে হবে জেলখানা, ইম্পেরিয়াল ব্যাংক, কোর্ট কাছারি সহ গোটা শহরটি। মূল অস্ত্রাগারে ঢোকার আগে পরপর দুটি লোহার দরজা। সমবেত কণ্ঠে স্লোগান দিতে দিতে মুহূর্তেই সেই লৌহ কপাট ভেঙে ছিন্ন ভিন্ন হয়ে গেল। অস্ত্রাগারের তালা ভাঙতেই চোখ ঝলসে গেল বিপ্লবীদের। থরে থরে সাজানো শত শত মাস্কেট্রি রাইফেল, অসংখ্য রিভলভার আর কার্তুজ। আবেগ চেপে রাখতে না পেরে বিহ্বল হয়ে মধু দত্ত বলে উঠল, তোমরাই ঠিক। মাস্টারদা এখানে থাকলে এই কাজটাই করতেন। লাল সালাম কমরেড, লাল সালাম। সকলের চোখেই সেই সময় চকচক করছে বিজয় উল্লাস। সঙ্গে সঙ্গে চারপাশে ধ্বনিত হতে থাকলো ইনকিলাব জিন্দাবাদ, সাম্রাজ্যবাদ নিপাত যাক। এরপর ক্ষণকালের জন্য যেন কেঁপে উঠল চট্টগ্রামের আকাশ। সামরিক কায়দায় আকাশের দিকে ফাঁকা গুলি ছুড়ল বিপ্লবী তরুণের দল। তখনই আচমকা গণেশ ঘোষকে বলতে শোনা যায়, কমরেডস, এখনই কিন্তু উদযাপনের সময় হয়নি। আমরা কি জানি অক্সিলারি ফোর্স আর্মারিতে কি অবস্থা? টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন, এ কথা ঠিক। শত্রুপক্ষ যেমন বাইরে খবর পাঠাতে পারছে না, আমরাও কিন্তু একই অবস্থায়। এই কথা ভুলে গেলে চলবে না। আমাদের গুপ্তচরেরা কি কোনো খবর পাঠিয়েছে? তুমি কি কিছু জানো কমরেড প্রীতিলতা? জবাবে প্রীতিলতা বলে উঠল, আপনার চিন্তাই একদম সঠিক কমরেড। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী কমরেড লোকনাথ বল ও মাস্টারদার নেতৃত্বে পুলিশি বেড়াজাল ভেদ করে অস্ত্রাগারে ঢুকতে সক্ষম হয়েছে আমাদের কমরেডরা। সেখানকার কাজ শেষ না হলে আমাদের সম্পূর্ণ কাজ মিটিয়ে এখানেই অপেক্ষা করতে বলা হয়েছে। গণেশ, প্রীতিলতা, অনন্তরা অক্সিলিয়ারি আর্মারির বর্তমান অবস্থার কথা জানলেও তা ছিল আংশিক। পুরো খবর তাদের কাছে এসে পৌঁছায়নি। পুলিশ লাইনের কবজা যত সহজে এসেছিল বিপ্লবীদের দখলে, তত সহজে অক্সিলিয়ারি দখল করতে পারেনি মাস্টারদা ব্রিগেড। জনা 25 সহযোদ্ধাকে নিয়ে মাস্টারদা অক্সিলিয়ারি আর্মারির গেট খুলতেই চকিতে সজাগ হয়ে যায় প্রহরীরা। সামরিক পোশাকধারী মাস্টারদাকে দেখে প্রথমে কোনো সেনাকর্তা ভেবে ভুল করে বসে তারা। স্যালুট ঠুকে বলে, স্যার। আর তখনই বুদ্ধি করে মাস্টারদা প্রহরীকে ভাঙা হিন্দি আর ইংরেজি মেশানো ভাষায় জিজ্ঞাসা করেন, डू यू नो अबाउट द करेंट सिचुएशन ऑफ द पुलिस लाइन? वहाँ पे क्या हो रहा है तुम लोग जानते हो? সঙ্গে সঙ্গে ব্রিটিশ প্রহরী উত্তর দেয়, Yes, sir. We have just got the information that some bloody Indian goons have attacked our army. মুখে ক্রূর হাসি খেলে গেল মাস্টারদার পাশেই দাঁড়িয়ে থাকা চট্টগ্রাম ব্রিগেডের অন্যতম সহযোদ্ধা লোকনাথ বলে। পাশ থেকে সে বলে উঠল, Right. We have also got the same information. That is why আমরা ইন্সপেকশনের জন্য এসেছি। বাইরে শোরগোল শুনে অক্সিলিয়ারি আর্মারির ভিতর থেকে বেরিয়ে এলো সার্জেন্ট মেজর ফেরেল। পিছনে মাস্টার তাকে চিনতে বিন্দুমাত্র দেরি হলো না তার। এই প্রহরীটির নতুন পোস্টিং বলেই হয়তো এতক্ষণ টাইম লাগছিল। যেই চেনা অমনি মাস্টার তাকে উদ্দেশ্য করে বন্দুক তাক করতে গেলেন ব্রিটিশ সেনানী। You scoundrel, bloody Indian! বলে যেই না গুলি ছুটতে যাবে, সঙ্গে উল্টো দিক থেকে গর্জে উঠল লোকনাথ বলের পিস্তল। মৃত্যু মুখে স্ত্রীকে উদ্দেশ্য করে মেজর ফেরেল বলেন, Darling, ring up the police station. Ring up the police station, darling. কিন্তু কিভাবে টেলিফোন করবেন? পুলিশ লাইনে টেলিফোন ভবন তো ততক্ষণে আগুনে পুড়ে ছাই। আর মেজরের এই অবস্থা ও বিপ্লবী দলের আচমকা হানায় অস্ত্রাগারের ভিতরেও তখন শুরু হয়ে গিয়েছে তুমুল হইচই।
ওপাশ থেকেও শুরু হয়েছে পাল্টা প্রতিরোধ। এই সময় মাস্টারদা নতুন করে রণকৌশল ঠিক করে দিতেই যুব ব্রিগেডকে নিয়ে নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়ল লোকনাথ বল। অপূর্ব, অম্বিকা, বিধুভূষণ, যে যার জায়গা নাও, আমি সূর্য থেকে কভার করছি। এই বলে এগিয়ে যেতেই অস্ত্রাগারের পাশে থাকা পিলারটার আড়াল থেকে তাকে উদ্দেশ্য করে গুলি চালালো এক ব্রিটিশ সেনা। দক্ষ সামরিক কায়দায় পাল্টা জবাব দিল লোকনাথ। এদিকে তার থেকে হাত 25 দূরে সুবোধের আর্ত চিৎকার শোনা যায়। বন্দে মাতরম। আর্ত চিৎকার করতে করতেই বন্দে মাতরম ধ্বনি তুলে মাটিতে পড়ে গেল সূর্য ব্রিগেডের কনিষ্ঠতম সদস্য বছর 14 সুবোধ রায়। দূর থেকেই লোকনাথ দেখল ডান হাতের কবজিতে গুলি লেগেছে সুবোধের। দৌড়ে গিয়ে তাকে কভার নিয়েছে সূর্যদা। এমন সময় প্রতিহিংসার আগুন জ্বলে উঠল লোকনাথের মাথায়। সূর্যদা, তুমি সুবোধকে নিয়ে বাইরে যাও, এই শোষকগুলোকে আমি দেখছি। বলেই বন্দে মাতরম বলে চিৎকার করে উঠল লোকনাথ বল। বন্দে মাতরম। ব্রিটিশ বাহিনীকে লক্ষ্য করে পরপর গুলি চালাতে লাগলো। লোকনাথের অব্যর্থ নিশানায় মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়ল অস্ত্রাগারের মূল ফটকের দায়িত্বে থাকা 3 ব্রিটিশ প্রহরী। এদিকে ততক্ষণে অপূর্ব, অম্বিকা, বিধুভূষণও অনেকটা কাজ সামলে ফেলেছে। বিপ্লবীদের গুলিতে মারা পড়েছেন সার্জেন্ট ব্লেকবার্ন, কলোন। এদিকে সুবোধকে সামলে মাস্টারদা ফিরে আসতেই অস্ত্রাগারের দিকে বন্দুক উঁচিয়ে পা বাড়ালো সবে। তখনও এ ঘর ও ঘর থেকে শোনা যাচ্ছে আর্ত চিৎকার, গুলির শব্দ, প্রাণ হাতে করে পালাচ্ছে ব্রিটিশ সেনা। পুলিশ লাইনের থেকে অক্সিলিয়ারি ফোর্স আর্মারিতে অস্ত্রশস্ত্রের সম্ভার অনেক বেশি থাকবে তা আগে থেকেই জানত সূর্য ব্রিগেড। দরজা ভাঙতেই চোখ ধাঁধিয়ে গেল সকলের। শত রাইফেল, রিভলভার, লুইস গান থরে থরে সাজানো রয়েছে গোটা অস্ত্রাগারে। সকলের চোখে উচ্ছ্বাস খেলা করলেও মুহূর্তে থমকে গেলেন মাস্টারদা। লোকনাথ, একটা জিনিস লক্ষ্য করেছো? কি বলো তো কমরেড? বন্দুক তো আছে, কিন্তু কার্তুজ এত কম কেন? আর ঠিক তখনই আকাশ ভেঙে পড়ল বিপ্লবীদের মাথায়। সকলেই দেখল প্রচুর সাধারণ বন্দুক আর অত্যাধুনিক মেশিন গান থাকলেও কার্তুজ কার্যত হাতে গোনা। তখন ঘরের অন্য প্রান্ত থেকে অম্বিকা বলে উঠল, মাস্টারদা, লুইস গান আর $10 রাইফেলের কার্তুজ কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। অম্বিকার কথা শুনে মুহূর্তেই আরো ভেঙে পড়ল সকলে। আসলে সঠিকভাবে রেকির অভাব যে ছিল তা সকলেই এবার বুঝতে পেরেছে। কারণ বিপ্লবীরা জানত না অস্ত্র এবং তার গুলি এক স্থানে রাখা হয় না, আর কার্তুজ ছাড়া এখন সবই অচল। যদিও তখনও ভেঙে পড়েননি মাস্টারদা। সকলকে যথাসত্তর অস্ত্রাগারের যাবতীয় অস্ত্র ও কার্তুজ গুছিয়ে নেওয়ার নির্দেশ দিলেন। আর তারপরেই লোকনাথ বলে আদেশ শোনা গেল, সেট দ্য আর্মারি অন ফায়ার, চালিয়ে দাও এসব। দাউ দাউ করে জ্বলে উঠল গোটা অস্ত্রাগার। সাথে সাথে সমবেত কণ্ঠের জয়ধ্বনি ধ্বনিত হলো আকাশে বাতাসে। সঙ্গে আকাশ বিদীর্ণ করে গর্জে ওঠে অর্ধ শতাধিক রাইফেল। সমবেত কণ্ঠে ঘোষিত হয় স্লোগান। নাই বা পাওয়া গেল লুইস গান বা বোরের রাইফেল, তবুও সফল বিপ্লবের আনন্দে চনমনে সবাই। আচমকাই সবাইকে স্তব্ধ করে দিয়ে ভেসে আসলো লুইস গানের আওয়াজ, ভেসে এলো ব্রিটিশ পুলিশের আওয়াজ। নির্দেশ পাওয়া মাত্রই মেশিন গানের গুলি ছুটে আসতে থাকলো সূর্য ব্রিগেডের দিকে। যে যার মতো নিরাপদ আস্তানা খুঁজে পাল্টা প্রতিরোধের জন্য প্রস্তুত হতে থাকলো। দূরে ভেঙে পড়া পাঁচিলের পাশ দিয়ে মাস্টারদা নির্দেশ দিলেন, হয় ওরা বেঁচে ফিরবে, নয় আমরা। আজই নেব আমরা জালিয়ানওয়ালা বাগের বদলা। শতকোটি বাঙালির বুকে টেনে দেওয়া এই কাঁটাতারের হিসেব আমরা নেবই, চাই হয়ে যাক। সঙ্গে সঙ্গে সমবেত কণ্ঠে সকলে বলে উঠল, ইনকিলাব জিন্দাবাদ। ব্রিটিশদের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। এদিকে স্লোগানের তীব্রতা লক্ষ্য করে পাল্টা গুলি চালাতে শুরু করলো ব্রিটিশ পুলিশ। আর ঠিক তখনই দলের অন্যতম সদস্য হিমাংশু সেনকে কি যেন ইশারা করলেন লোকনাথ বল। লোকনাথের নির্দেশ মতো আগুনে বোমা নিক্ষেপ করতে গিয়েই বাঁচল গন্ডগোল।
হিমাংশুদার গায়ে আগুন লাগলো কেমন করে? অম্বিকার কথা লক্ষ্য করে সবাই দেখল হিমাংশুর জামার একটা দিক দাউ দাউ করে জ্বলছে। অস্ত্রাগারে আগুন লাগানোর আগে পেট্রোল ছিটকে পড়েছিল হয়তো, এখন আগুনে বোমায় আগুন লাগাতে গিয়েই বেঁধেছে বিপত্তি। সবাই দেখল মুহূর্তেই দাউ দাউ করে জ্বলে গেল হিমাংশুর শরীর। অম্বিকাদা, ছেড়ো না, মাস্টারদা, পুড়ে গেলাম। ওদেরকে ছেড়ো না, এর বদলা তোমরা নিও। ওদেরকে ছেড়ো না মাস্টারদা, মাস্টারদা। দূর থেকে এ দৃশ্য দেখে যেন বেশ খানিকটা মজা পেল ব্রিটিশ পুলিশের দলটি। দূর থেকেই আগুন লক্ষ্য করে চালাতে লাগলো একের পর এক গুলি, আর তাতেই মাটিতে পড়ে লুটোপুটি খেতে লাগলো হিমাংশুর অসার দেহ। 20 হাত দূরে প্রিয় কমরেডের এই করুণ পরিণতি দেখে নিজেদের ঠিক রাখতে পারল না বাকিরাও। হিমাংশুর আর্তচিৎকার থামলেও মনের ভিতরের আগুনগুলো যেন আরো কয়েক গুণ তীব্রতার সঙ্গে জ্বলে উঠল সকলের। বন্দে মাতরম স্লোগান দিয়ে একযোগে বন্দুক তাক করল সকলে। সূর্য ব্রিগেডের অব্যর্থ নিশানায় মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়ল ব্রিটিশ পুলিশের দল। ততক্ষণে গুপ্তচর মারফত খবর পেয়ে অক্সিলিয়ারি আর্মারিতে পৌঁছে গিয়েছে গণেশ ঘোষের নেতৃত্বাধীন বিপ্লবী দলটি। পাঁচিলের ওপারে থাকা ব্রিটিশ পুলিশের দলটিকে এতক্ষণে শেষ করে দিয়েছে তারা। ধোঁয়া আর আধো অন্ধকারে সেদিকে এগিয়ে যেতেই সেনা বস্ত্র পরিহিত প্রীতিলতাকে দেখতে পেলেন মাস্টার। ঠিক আছেন কমরেড? হয় স্বাধীনতা নয় মৃত্যু, ততক্ষণ অবধি যে ঠিক থাকতেই হবে কমরেড। বাকিরা কোথায়? যে যার পজিশন নিয়ে রেখেছে। এই দিকের কি খবর? বাইরে খবর না গেলে এই 2 অস্ত্রাগার আপাতত আমাদের দখলে। ওদিকে ইউরোপিয়ান ক্লাবের দখলও এতক্ষণে নিশ্চয়ই নিয়ে ফেলেছে নরেশ, ত্রিপুরা আর বীরেনরা। ভোরে আলো ফুটতে না ফুটতে লোকবল অনেকটাই বেড়ে যায়। ঠিক, আর ততক্ষণে ইম্পেরিয়াল ব্যাংক জেলখানার দখলও নেওয়া হয়ে যাবে। হাতে এসে যাবে আরও অস্ত্র। সব প্ল্যান মতো চললে সকালেই চট্টগ্রামের সীমানায় ব্রিটিশ সেনাকে আটকাতে আমাদের বিশেষ বেগ পেতে হবে না। কি বলেন মাস্টারদা? মাস্টারদা দূর থেকেই দেখলেন ক্ষণিকেই চোখ মুখের দিকটি অনেকটাই বেড়ে গিয়েছে প্রীতিলতা। স্বাধীনতার আলোয় ভরে উঠেছে চারপাশ। শত্রুপক্ষের নিশ্চিহ্ন হতেই এবার সকলে ধীর পায়ে অস্ত্রাগারের সামনে এসে জড়ো হচ্ছে। তখনই গণেশ ঘোষকে বলতে শোনা যায়, মাস্টারদা, সফল হয়েছে আমাদের এতদিনের লালিত স্বপ্ন। অক্সিলিয়ারি আর্মারি, টেলিফোন ভবন পুরোপুরি বিধ্বস্ত। পুলিশ ব্যারাকও আমাদের দখলে। বাইরে থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন শহরের যোগাযোগ ব্যবস্থা। তবে আর দেরি কিসের? অস্ত্রাগারের সামনের ফটকের বাইরে খোলা মাঠে জাতীয় পতাকা উত্তোলন করেন মাস্টারদা। গঠিত হয় অস্থায়ী সামরিক সরকার। সর্বাধিনায়ক হিসেবে মাস্টারদাকে গার্ড অব অনার প্রদর্শন করা হয় বিপ্লবী দলের তরফে। আবারও আকাশের দিকে মুখ করে গর্জে ওঠে অর্ধ শতাধিক রাইফেল। এক নতুন স্বাধীনতার স্বাদ পায় ভারতবাসী। সেদিন চট্টগ্রামে রচিত হয়েছিল এক অসীম সাহসিকতার উপাখ্যান, যার শুরুটা হয়েছিল এভাবেই। হ্যাঁ, পুরো ভারতবর্ষের তুলনায় চট্টগ্রাম নিতান্তই ক্ষুদ্র একটি অংশ, কিন্তু বিপ্লবের করাঘাত নাড়িয়ে দিয়েছিল গোটা ব্রিটিশ রাজকেই। ভারতীয় বিপ্লবীদের বিশ্বাসের পালে হাওয়া লাগিয়ে সেদিন চট্টগ্রামে উড়েছিল তেরাঙ্গা। শুনছিলেন সূর্যোদয়ের গল্প। আজ থেকে 75 বছর আগে ব্রিটিশ শাসনের শৃঙ্খল ছিন্ন করে স্বাধীনতার স্বাদ পায় ভারত। কিন্তু পরাধীনতার গ্লানি মুছে ভারতের বুকে রক্তরাঙা বিপ্লবের পথ যারা প্রশস্ত করেছিলেন তাদের অনেকেই আজ বিস্মৃতির অতলে। নরমপন্থী হোক বা চরমপন্থী, যে সমস্ত বিপ্লবীদের আমরণ লড়াই, দৃঢ় প্রত্যয় আর সীমাহীন দুঃসাহসিকতার কাঁধে ভর করে স্বাধীনতার রক্তরাঙা সূর্য দেখল ভারত, আজ তাদেরই ভুলতে বসেছি আমরা। কিন্তু স্বাধীন ভারত তথা বাংলার মাটিতে আজও লেখা রয়েছে সেই সব বীর বিপ্লবীদের রক্তক্ষয়ী সংগ্রামের ইতিহাস। 75তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে তাই সেই সমস্ত অকুতোভয় স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করতেই আজ গল্পকথার এই বিশেষ নিবেদন।
পাঠ্য বইয়ে সূর্য ব্রিগেডের এই দুঃসাহসিক কর্মকাণ্ডকে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হিসেবেই বলা হয়ে থাকে। তাই আজও হয়তো কোথাও কোথাও ভগৎ সিং ক্ষুদিরামদের সন্ত্রাসবাদী বলেই দেগে দেওয়ার চেষ্টা করে এক শ্রেণীর প্রতিক্রিয়াশীল মানুষ। কিন্তু মনে রাখা ভালো, কোনো কালেই কোনো দেশেই বিপ্লবীরা লুটেরা বা সন্ত্রাসবাদী নয়। তারা লুণ্ঠন করে না, তারা দখল করে। ইতিহাস ভিত্তিক তথ্য ওখানে কল্পনার আশ্রয় নিয়েই আমাদের এই ছোট্ট প্রচেষ্টা। ভুল ত্রুটি মার্জনীয়। গল্প রচনায় ও সম্পাদনায় জয়দীপ, নির্দেশনায় ও সূত্রধরের ভূমিকায় প্রমা, গল্প পাঠে বোধি, মালগাড়ির চালক মধু, সুবোধ ও হিমাংশুর চরিত্রে সঞ্জু, প্রীতিলতার চরিত্রে শর্মিষ্ঠা, লোকনাথ ব্রিটিশ প্রহরী, মেজর ফেরেল ও ট্রেনের প্রধান চালকের ভূমিকায় সহানু, অনন্ত ও অম্বিকার চরিত্রে রাহি, গণেশের চরিত্রে জয়দীপ, মাস্টারদার ভূমিকায় কুনাল। জানাবেন কেমন লাগলো ৭৫তম স্বাধীনতা দিবসে গল্পকথার এই বিশেষ নিবেদন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু।